رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. 1 2 3 let's go. আসসালামু আলাইকুম। ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, কিন্তু আবার অতিরিক্ত অনেক কিছু ভালো। যেমন আপনি যদি আদালতে যান তাহলে দেখবেন অতিরিক্ত দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ, অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত আবার এগুলো ভালো। কিন্তু অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাস মোটেই ভালো না। এহসানুল হক মিলন, মাননীয় শিক্ষামন্ত্রী, এই সেশনে বিএনপি সরকারের আমলে এই সেশনে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার আগে উনি শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে যে বিএনপি সরকার ছিল তখনও উনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং সে সময় উনি অনেক সুনাম কুড়িয়েছিলেন, বিশেষ করে পরীক্ষায় নকল প্রতিরোধ করার জন্য। অর্থাৎ নকলমুক্ত পরীক্ষা কেন্দ্র, নকলমুক্ত বাংলাদেশ গড়ার পেছনে এই লোকটির যথেষ্ট ভূমিকা ছিল এবং এটাই ছিল যে ওনার আত্মবিশ্বাস। তো এই আত্মবিশ্বাসের কারণে এবং মানুষের এই যে নকল থেকে স্টুডেন্টসদেরকে মুক্ত করার কারণে মানুষ উনাকে আবার এই পর্যায়ে বিএনপি সরকারের আমলে উনাকে আবার শিক্ষামন্ত্রী হিসাবে দেখার জন্য অনেকটা উদ্গ্রীব ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী উনাকে শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন। এই পর্যায়ে বলছিলাম যে ওভার কনফিডেন্স বা অতি আত্মবিশ্বাস মোটে ভালো নয়। যে উনার কাছেও একটা আত্মবিশ্বাস আছে যে আমি যেহেতু পূর্বে ভালো করেছি এবার আরো ভালো করব, আর মানুষেরও আত্মবিশ্বাস আছে যে এই লোকটা ভালো করবে। কিন্তু আসলে যেটা ওভারঅল যেটি বলা যায়, আসলে লোকটি ভালো করবে এবং উনি ভালো করার জন্য চেষ্টা করছে। একই সূত্রে এবার কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বাংলাদেশের মানুষ চেয়েছিল যে লুৎফুজ্জামান বাবরকে দেয়া হোক। ওনার সময়ে সন্ত্রাসীদেরকে দমন করার জন্য উনি যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, স্টেপগুলো খুবই প্রশংসিত হয় এবং উনাকে একজন সাহসী স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে চিনে সবাই বাংলাদেশে এবং আশা করছিল যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হবে। কিন্তু তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, উনাকে দেননি। ভালোই করেছে। এই যে আমরা এহসানুল হক মিলন সাহেবের কাছ থেকে এই যে আমরা পাচ্ছি যে অতি আত্মবিশ্বাসের কারণে হয়তো উনার স্লিপ অফ টাং হয়েছে একটা ব্যাপারে। উনি একটা মন্তব্য করেছেন যে তোমরা তো ফার্মের মুরগি, তারা তো ফার্মের মুরগি। স্টুডেন্টসরা পরীক্ষা দিতে যাবে, দুর্যোগকালীন সময়ে বন্যা হচ্ছে চারিদিকে। ঢাকায় অবশ্যই পরে শুরু হয়েছে বন্যাটা, সিটিতে পানি উঠছে। তো এ পর্যায়ে যখন পরীক্ষা পেছানোর বা পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন উঠে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কেন্দ্র করে, তখন উনি বললেন যে এরা তো ফার্মের মুরগি। আসলে কথাটা উনি অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে, অ্যাজ এ শিক্ষামন্ত্রী, শিক্ষার্থীদের গার্ডিয়ান হিসাবে উনি একথা বলতেই পারেন। এই কথার মধ্যে খুব একটা চিন্তা করতে গেলে তেমন ভুল বা তাচ্ছিল্য আকারে কোনো কিছু নেই, কারণ উনি যেটা বলেছেন সেটা ওই যে বললাম ওনার আত্মবিশ্বাস থেকে বলেছেন এবং শিক্ষার্থীদের অভিভাবক হয়ে শিক্ষার্থীদের সাথে তাচ্ছিল্য করে কথা বলবে এই ধরনের একটা হাই প্রোফাইল ব্যক্তি, এটি মোটেই ঠিক না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু স্টুডেন্টসরা সেটা বললো কি যে আমাদেরকে ফার্মের মুরগির সাথে তুলনা করা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা কোমর সমান পানিতে পরীক্ষা দিতে যাচ্ছি, এটা উনি চিন্তা না করে উনি উল্টো আমাদেরকে ভেবে বলেছেন। এ পর্যায়ে একটা কথা বলি সমালোচনা না করে, সেটা হচ্ছে যে স্টুডেন্টসরা এখন যে পরীক্ষা দিচ্ছে 2006 সালের পরে বা সে সময়ে হয়তো তাদের জন্ম হবার কথা, যদি আমরা এসএসসি পর্যন্ত 18 বছর বয়স পর্যন্ত ধরি। কিন্তু এই যে এহসানুল হক মিলন সাহেবের নিয়ে আমরা কথা বলছি, উনি কিন্তু 2001 থেকে 2006 পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিল। অর্থাৎ উনার শিক্ষামন্ত্রী থাকাকালীন
সেশনের পুরো সময়ের পরে কিন্তু এই যে বর্তমানে এসএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্ম হয়েছে, সুতরাং তাদের কাছে উনার প্রোফাইল জানার কথা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রোফাইলটা সবার জানারই কথা, জানাই দরকার এবং জানাই উচিত। আমার স্কুলের হেডমাস্টারের প্রোফাইল যদি আমি না জানি, আমার কলেজের প্রিন্সিপাল কিংবা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের প্রোফাইল যদি আমি না জানি, তাহলে আমি তার আন্ডারে তার অধীনে কীরকম কাজ করতেছি আমি বা কীরকম শিক্ষার্থী আমি, এটা আমাদের জানা দরকার এবং জানানোও দরকার। এক্ষেত্রে একটু পেছনে যাই, আমাদের অভ্যাসগুলো কীরকম হয়ে গেছে। বিগত 17-18 বছর এই যে শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী হিসেবে যাদেরকে দায়িত্ব দিচ্ছেন, একদম 1996 হিসেবে যদি আমরা কাউন্ট করি যে শেখ হাসিনার প্রথম দিককার সময় এস কে সাদেক নামে একজন হাই প্রোফাইল একজন আমলা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন। উনি কিন্তু খুবই ভালো ছিলেন, সৎ কতটুকু সেটা জানি না, সেটা প্রশ্নের ব্যাপার সেটা। বাট ওনার যতটুকু কাজ করেছেন শিক্ষার জন্য জানি না, দুটি কাজ কিন্তু খুব ভালো করেছিলেন উনি। একটা হচ্ছে যে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত করার জন্য ওনার বাংলাদেশের পক্ষে যথেষ্ট ভালো ভূমিকা ছিল, এবং 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি আনার জন্য ওনার যথেষ্ট ভূমিকা ছিল। লোকটা এডুকেটেড ছিল, দেশ বিদেশে ওনার পড়াশোনা ছিল। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে আমরা শিক্ষামন্ত্রী পেয়েছিলাম 3 জন। তার মধ্যে একজন ছিল নুরুল ইসলাম নাহিদ, যিনি দীর্ঘ সময় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এরপর আসছে ডাক্তার দীপুমণি, এরপর আসছে চট্টগ্রামের আওয়ামী লীগের প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর ছেলে নওফেল, মহিবুল ইসলাম নওফেল। এই মহিবুল ইসলাম নওফেল 6-7 মাস দায়িত্ব পালন করছে পূর্ণ মন্ত্রী হিসেবে। তারপর দেশে তো পরিবর্তন হয়ে গেল, জুলাই বিপ্লব ঘটলো 2024, তারপর নতুন সরকার আসলো। এখন মহিবুল ইসলাম নওফেল পলাতক। আচ্ছা, এস কে সাদেক সম্পর্কে বললাম। আর নুরুল ইসলাম নাহিদের সময়ে ছিল যে নকলের একদম স্বর্ণযুগ আর প্রশ্নপত্র ফাঁসের স্বর্ণযুগ, এটা দীপুমণির আমলেও সেম কন্টিনিউ থাকে। এরপর নভেল সম্পর্কে বলতে আমাদের ভালো লাগতেছে না, এই লোকটা পুরুদুস্তুর একটা টাউট বদমাশ প্রকৃতির লোক ছিল। ব্যক্তিগতভাবে তার তেমন প্রোফাইল সেরকম বলার কিছু নাই। বিদেশ থেকে একটা বিষয়ে পড়াশোনা করেছে মনে হয়, আইন বিষয়ে। তারপর সে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে আওয়ামী লীগে প্রবেশ করে। তার সবচেয়ে বেশি বিতর্কিত ব্যাপার হচ্ছে যে হিন্দু সন্ত্রাসীদের সংগঠন ইসকন নামে একটি সংগঠনের সাথে তার একদম সরাসরি ডিলিংস ছিল, এই ধরনের কথাবার্তা আসছে। তারপর ছিল যে সে আওয়ামী লীগের আরেক নেতার সাথে জয়েন করে নকল সিগারেট উৎপাদন করত। এই লোকটা শিক্ষামন্ত্রী হিসেবে ছিল। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে এহসানুল হক মিলন সম্পর্কে এখন স্টুডেন্টসরা অনেক আপত্তিমূলক কথাবার্তা বলতেছে, তারপর পদত্যাগ চাচ্ছে। তো স্টুডেন্টসদেরকে বলবো যে কোনো কথা যখন তোমরা বলবা বা কোনো একটা মন্তব্য যখন করবা, এখন আগের সে সময় নেই। 2006 সালের পরে তোমাদের জন্ম কিংবা 6 সালের দিকে, কিন্তু উনি 2006 সাল পর্যন্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে চলে গেছেন। এরপর এখন আবার শিক্ষামন্ত্রী হিসেবে আসছেন। উনার প্রধান যেটি কাজ ছিল কিংবা সফলতা ছিল সেটি হচ্ছে যে নকল মুক্ত পরিবেশ তৈরি করা, এবং সেটা সাকসেসফুলি উনি করতে পেরেছেন। এখন এই পর্যায়ে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে উনি একটু ওভার কনফিডেন্ট, পাবলিক উনাকে চাওয়ার কারণে, এবং উনি সফলতা পেয়েছেন সেজন্য। আমি আশা করব যে ওনার সামনের দিনগুলোতে উনি একটু ওভার কনফিডেন্ট, এই যে তার মন মানসিকতা, এটা থেকে উনি বেরিয়ে এসে আরেকটু বাস্তবমুখী হবেন। এখন উনি এই কথাটা বলে দিচ্ছেন, সেই সূত্রে উনি এখন অনেক বিতর্কিত হয়ে গেছে। তো এখন ছাত্ররা উনি সংসদে সেটা নিয়ে আবার দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করার পরে এখন ছাত্ররা দেখলাম 6টা তারা দফা দিয়েছে, 6 দফা, শেখ মুজিবের 6 দফার মতো মনে হচ্ছে 6 দফা দিয়েছে। সেটা হচ্ছে যে শুধুমাত্র 1 নম্বর দফাটা ছাড়া, আমি 6টা দফা উপরে এখানে ক্যাপশন আকারে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে 1 নম্বর দফাটা ছাড়া 2, 3, 4, 5 এগুলো একদম জাস্ট দেয়ার জন্য দেয়া কোনো কিছু, এসব
ছাত্রদের কাছ থেকে এসব আশা করা মোটেই উচিত না, আমরা আশা করি না। 5 নাম্বারটা একটু ভেবে দেখা যায়, প্রশ্নপত্রের ধরনে পূর্ব ঘোষণা ছাড়া পরিবর্তন না। হ্যাঁ, প্রশ্নপত্রের ধরন যদি পরিবর্তন করতে হয় তবে সেটা একটা পূর্ব ঘোষণা দেয়া লাগে। আর 1 নম্বরটা তো অবশ্যই সবাই ঠিক আছে, কিন্তু 2, 3, 4 এগুলো হচ্ছে যে মন করা কথা। ছাত্রদেরকে এই পরিস্থিতি, এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে, এটা ছাত্রদেরও দোষ না। 17-18 বছর শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছে, তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সে জাস্ট সস্তা বাবা পাওয়ার জন্য অটো পাস দেওয়া পর্যন্ত শুরু করে, অর্থাৎ তোমাদের কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, তোমাদের পরীক্ষা দিলেও পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক, সরকারের যাতে সুনাম হয় সেজন্য অটো পাস দেওয়া শুরু করে। পরীক্ষায় তো নকল চলতেছেই, আরও আছে বিভিন্ন দুর্নীতি, তারপর প্রশ্নপত্র ফাঁস, এমনকি বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র পর্যন্ত ফাঁস। এটা শেখ হাসিনার আমলের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এখন লেখাপড়া পাস না করে এই যে পাস করার একটা প্রবণতা, তারপর তাদের মধ্যে যে একটা চেইন গড়ে উঠছে, একটা যে অভ্যাস গড়ে উঠছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে, এই অভ্যাস থেকে বেরিয়ে হঠাৎ করে তারা একটা শাসনের মধ্যে, একটা সুন্দর সিস্টেমের মধ্যে, একটা ডিসিপ্লিনের মধ্যে তারা যাবে হুট করে, সেটাও তাদের জন্য আসলে একটু কষ্টকর। তারা তো আসলে প্রিভিয়াস তারা তাদের ভাইদের, তাদের বন্ধুদের গল্প শুনে কিংবা দেখেই তো তারা বড় হয়ে আবার পরীক্ষা সেন্টারে এই সেশনে যাচ্ছে এই সরকারের আমলে। সো হঠাৎ করে কোনো কিছু তাদের মাঝে যেমন পরিবর্তন আনা সম্ভব না, আবার তাদেরকে শেখ হাসিনার আমলের সেই পরিস্থিতিতে রেখে তা সস্তা জনপ্রিয়তা আদায় করা এই সরকারের উদ্দেশ্য না। তো আমি প্রথমে বলেছিলাম যে এহসানুল হক মিলন সাহেবের প্রোফাইলও জানা আমাদের দরকার, শিক্ষার্থীদের উনি কেমন। আমি একটু করে চেষ্টা করেছিলাম ওনার প্রোফাইলটা জেনে নিতে। সেটা হচ্ছে যে আবু নাসের মোহাম্মদ এহসানুল হক মিলন 1957 সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন। উনি শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পিএইচডি, উনি যে ডক্টরেট ডিগ্রি নেন সেটি 2018 সালে আমেরিকা থেকে, সেটা নেন উনি, না আমেরিকা থেকে না সরি, সেটা নেন উনি মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ওনার পিএইচডির বিষয় ছিল কিন্তু বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপরে ওনার গবেষণাটা ছিল, ওনার প্রোফাইল যেটা দেখলাম। তারপর হচ্ছে যে উনি এমবিএ করেন নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে 1990 সালে। বিএসসি উনি রসায়নে ডিগ্রি নেন আপনার ঢাকা ইউনিভার্সিটি থেকে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত উনি বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তারপর ওনার কর্মজীবনের শুরুতেই উনি লিভ করেন ইউএসএতে উনি ব্রুকলিন কলেজ এবং আরেকটা কি ম্যানহাটন কমিউনিটি কলেজে উনি শিক্ষকতা করেন। এ হচ্ছে যে ওনার এডুকেশন এবং কেরিয়ার প্রোফাইল। এরপর উনি বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের দায়িত্বে 2001 থেকে 6 পর্যন্ত সুন্দরভাবে পালন করেন এবং উনি নকল মুক্ত পরিবেশ বাংলাদেশকে উপহার দেন। বর্তমানে সেই কনফিডেন্ট রেখে উনি আবার দায়িত্ব পালন করছেন। এখন প্রোফাইলের কথা এই জন্য বললাম যে প্রিভিয়াস সেশনে বাংলাদেশের যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন তাদের প্রোফাইল এই জন্য জানা দরকার যে আমরা কার সাথে আছি, কার সাথে আমরা কাজ করছি, কে আমাদের শিক্ষাটা নিয়ে দেখাশোনা করছে। তো এ পর্যায়ে এসে ছাত্রছাত্রীদেরকে এইটুকু মাথায় রাখতে হবে যে হাসিনা সরকারের আমলে কি হয়েছে বা প্রিভিয়াস কি গল্প তারা শুনছে বা কিংবা কে তাদেরকে উস্কানি দিচ্ছে, এগুলাতে পা না দিয়ে যারা সম্মানী তাদেরকে সম্মান দেয়া এবং সম্মান নেয়া দুটোই জরুরি। সম্মান যদি আমরা দিতে না জানি আমরা সম্মান পাবো না। তো এহসানুল হক মিলন সাহেব উনি যে কথাটা বলেছেন সেটা যায় না, কারণ এই দুর্যোগ পরিস্থিতিতে এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা বন্ধ করার জন্য একদম সেম টু সেম ডিরেকশন আসতে হবে এরকম কোনো কথা নেই, এটা জেলা প্রশাসকও চাইলে পারে। আর ঢাকার মতো যেখানে সরকার প্রশাসন সবকিছু প্রশাসনিক রাজধানীও বলা যায় যেখানে উপস্থিত, সেখানে একটা সিদ্ধান্ত আসতে এত সময় লাগবে কেন, আবার স্লিপ অফ টাংও হবে কেন? আমি দেখলাম যে এসএসসি পরীক্ষার্থীরা এখানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট ভেঙে তারা কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি তো কারোর জন্য কাম্য নয়। সরকারকে অবশ্যই এগুলো
খুব কঠোর হস্তে দমন করাও জরুরি, কারণ তারা বিপদগামী হতে পারে, বিপদগামী করার জন্য কিন্তু বসে আছে। তাদেরকে বিপদগামী করানোর জন্য এখানে এসএসসি স্টুডেন্টস আসছে, অনেক এসএসসি স্টুডেন্টসের মা বাবা বা ভাই বোন, তাদের ফ্যামিলি এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে অনেকে জড়িত নেই। তো এই স্টুডেন্টসগুলো তাদের ফ্যামিলিগতভাবে বা তারা তাদের দ্বারা প্রভাবান্বিত হচ্ছে না, তারা উস্কানি নিচ্ছে না, নিতেই পারে। এসএসসি স্টুডেন্ট অনেক কিছু বুঝে, 18 বছর প্লাস হয়েছে তাদের বয়স। তো তারা যাতে বিপদগামী না হয়, তারা যাতে সঠিকটা বুঝতে পারে, আর বিশেষ করে তারা কার অধীনে কিভাবে আছে সেটা তাদেরকে জানাতে হবে। প্রোফাইল জানা কিন্তু সবার অধিকার। এহসানুল হক মিলন সাহেব সম্পর্কে তারা যে বলতেছে যে এমন করতে হবে, তেমন করতে হবে, পদত্যাগ করতে হবে, এমন করতে হবে, তারা জানে, তাদের মিনিস্টারের এই প্রোফাইল ছেলেরা জানে, তাদেরকে জানাতে হবে, এটা জানানো দায়িত্ব। ধন্যবাদ সবাইকে।